জানাই। আর ঠাকুরের কাছে আমার অন্তর থেকে প্রার্থনা করি। একটু আগে আমার কল্যাণময়ী শম্পা মা এত সুন্দর একটি সঙ্গীত করলো। এবং শুধু তাই নয়, উনি বললেন যে একটু আগে আমি লিখলাম, তো লেখার সাথে সাথে উনি সেটাকে সুর দিয়ে আমাদের কাছে পরিবেশন করলো। অসাধারণ, মুগ্ধ হয়ে শুনছিলাম, অন্য একটা জগতে চলে যাচ্ছিলাম। এত সুন্দর নিবেদন হলো ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সপরিবারে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি শম্পা মায়ের পরিবারের। আজকের গল্প কথায় পুরুষোত্তম লীলা সঙ্গিনী। শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা একজন ভক্ত মানুষ। তিনি পুরুষোত্তম লীলা সঙ্গিনীকে কেমন ভাবে দেখেছিলেন তারই লেখনী থেকে আমি সকলের উদ্দেশ্যে পরিবেশন করছি। শ্রী শ্রী বড় মা ছিলেন সংসারের গৃহিণী। তার কর্মচক্র সম্পূর্ণটাই আবর্তিত হতো শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে। তিনি রান্নাঘরেই থাকুন বা স্নানের ঘরেই থাকুন, সব সময় লক্ষ্য রাখতেন ঠাকুর এখন কি করছেন, কোন কোন মানুষ ঠাকুরের কাছে আসছে, ঠাকুরের মনটা প্রফুল্ল না বিষণ্ণ, কোন বেলায় ঠাকুরের পেটের অবস্থা কেমন, কোন দিন কেমন জলে চান করলে ঠাকুর সুস্থ থাকবেন বা আদৌ চান করবেন কিনা। এই সব দিকে বড় মার তীক্ষ্ণ নজর ছিল। যখন শরীর তার ভারী হয়ে পড়ল, পায়ের ব্যথার জন্য হাঁটতে চলতে কষ্ট হতো, তখন লোক পাঠিয়ে ঠাকুরের খবর নিতেন এবং উপযুক্ত লোকের দ্বারা ঠাকুরের সেবার সব ব্যবস্থাই করাতেন। দেওঘর লীলার প্রথম ভাগে তখনও আশ্রমে ইলেকট্রিসিটি আসেনি। কোন রকম উপদ্রব যাতে না হয় সেই জন্য শ্রী শ্রী ঠাকুর রাতে আশ্রম প্রাঙ্গণে পাহারা দেবার ব্যবস্থা করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর বাড়ির তরুণদ্বারে তো বটেই, তাছাড়া বাড়ির মধ্যেকার বিশাল চত্বরেও কয়েকজন ঘুরে ঘুরে পাহারা দিত। এদের প্রত্যেকেই প্রতিদিন সন্ধ্যায় দেওয়া হতো প্রত্যেককে একখানা করে বড় লাঠি আর একটি জোরালো টর্চ লাইট। সকালে আবার এগুলিকে একটি নির্দিষ্ট স্থানে জমা দিয়ে আসতে হতো। পাহারা ঠিকমতো চলছে কিনা তা বড় মা রাত 2টো-2:30টার সময় উঠে নিজে তদারক করতেন। পাহারাদাররা জানতো যে বড় মা যে কোনো সময় এসে পড়তে পারেন, তাই প্রত্যেকেই সদা সতর্ক থাকতো। বড় মা ঘুরে বেড়াতেন প্রায় নিঃশব্দ পদসঞ্চারে। দূর থেকে তাকে আসতে দেখলেই পাহারাদাররা সাবধান হয়ে উঠতো। একদিন একটি মজার ঘটনা ঘটলো। জনৈক পাহারাদার একটি বারান্দায় টর্চ ও লাঠি পাশে রেখে ঘুমিয়ে পড়েছে। রাত গভীর। বড়মা হাঁটতে হাঁটতে সেখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ তাকিয়ে দেখলেন ঘুমন্ত পাহারাদারটিকে। তারপর নিঃশব্দে তার লাঠি ও টর্চটি তুলে নিয়ে নিজের কক্ষে চলে গেলেন। এদিকে ঘুম ভাঙলে পাহারাদারটি দেখলো তার টর্চ ও লাঠি নেই। ব্যাস, তার পিলে চমকে গেল। সকালেই তার টর্চ ও লাঠি জমা দিতে হবে। এখন সে কি করে? রাত্রে ঘুমিয়ে পড়ে সে যে গুরুতর অপরাধ করেছে এবং তার জন্য তার ভয় ধরে গেছে। মোটামুটি আন্দাজে সে বুঝতে পেরেছে যে রাতে বোধ হয় শ্রী শ্রী বড় মা এসেছিলেন, তাকে ধরে ফেলেছেন তার কাজের গফিলতি। টর্চ ও লাঠি তাঁর হেফাজতি আছে। তিনি কোনো দিকে না তাকিয়ে সোজা বড়মার ঘরের সামনে গিয়ে একেবারে হাওমাও করে কান্না জুড়ে দিলেন। ওকে একটু ভড়কে দেবার জন্য পরমারাধ্যা মা বললেন, তোর টর্চ ও লাঠির আমি কি জানি। পাহারাদারটি দারুণ ভয় পেয়ে গেছে। তবে এও সে জানে যে মায়ের করুণা ছাড়া এই যাত্রা উদ্ধারের আর কোনো উপায় নেই। সে বারবার তার অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছে। ও মায়ের ঘরের সামনে দোরগড়ায় মাথা টুকতে লাগলো। সে এক দৃশ্য। কিছু পরে বড় মা ওর টর্চ ও লাঠি বের করে দিয়ে বললেন, আর যেন পাহারা দেওয়ার সময় ঘুমিয়ে পড়িস নে। লোকটি বলল, আজ্ঞে না মা। বলতে বলতে প্রণাম করে টর্চ ও লাঠি যথাস্থানে জমা দিতে চলে গেলেন। জয় গুরু। প্রিয় প্রণবের আতুল চরণে প্রার্থনা জানাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে। জয় গুরু। জয় গুরু। বাহ, খুব চমৎকার একটা গল্প কথা শুনলাম। জয় গুরু। উপস্থিত ইষ্টি পিপাসু, এবার আমরা আলোচনার পর্বে চলে যাচ্ছি। তো আজকের আলোচ্য বিষয়
হলো বিশ্বাস যেমনতর, ভক্তি তেমনতর ভাবে আসবে, এবং জ্ঞানও তদ অনুযায়ী। উপস্থিত উক্ত বিষয়ের উপর আলোচনা হবে। আমি প্রথমে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শুভ রায়। শুভ রায় তো দেখেছিলাম, এখন আবার কোথায় গেল?